ভারতের সাংস্কৃতিক শিকড় এর উৎসটা ঠিক কোথায়? চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করে বোঝা যাক। আমাদের এই আলোচনাটা শুরু করা যাক একটা দারুণ প্রাচীন কথা দিয়ে। যা চুরি করা যায় না, সেটাই সবচেয়ে বড় সম্পদ, আর তা হল সত্যিকারের জ্ঞান। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? এটা আমাদের পুরো আলোচনাটার একটা সুর বেঁধে দেয়। দেখুন, ভারতীয় সংস্কৃতি কিন্তু ভীষণ জটিল, অনেকটা একটা প্রাচীন বটগাছের মতো। এর অনেক শিকড়, অনেক ডালপালা, কিন্তু সবকিছুই একটা মূল কাণ্ড দিয়ে যুক্ত। তো এই বটগাছের রূপকটা দিয়েই আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক এই বিশাল সাংস্কৃতিক গাছের সবচেয়ে পুরনো শাখাটা দিয়ে। মানে আমরা কথা বলছি বৈদিক ঐতিহ্য নিয়ে। তো প্রথমেই প্রশ্ন আসে, এই যে আমরা বেদের কথা বলছি, এগুলো আসলে কি? কিভাবে এগুলো ভারতীয় চিন্তাধারার মূল ভিত্তি হয়ে উঠল? বেদ হলো আসলে 4টে প্রাচীন গ্রন্থের একটা সংকলন। মানে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। এগুলোতে আছে হাজার হাজার স্তোত্র আর কবিতা। কিন্তু আসল অবাক করা বিষয়টা কি জানেন? এগুলো কিন্তু প্রথমে লেখাই হয়নি। হাজার হাজার বছর ধরে এগুলো শুধু মুখে মুখে, মানে গুরু শিষ্য পরম্পরায় চলে এসেছে। ভাবা যায়, এই যে মুখে মুখে এতগুলো শ্লোক মনে রাখা, এর নির্ভুলতা এতটাই নিখুঁত ছিল যে 2008 সালে ইউনেস্কো এই বৈদিক চ্যান্টিংকে মানবতার এক অমূল্য মৌখিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর ঋগ্বেদের একটা কথা শুনলে এই দর্শনের গভীরতাটা বোঝা যায়। বলা হয়েছে সত্তা আসলে একটাই, কিন্তু জ্ঞানীরা তাকে অনেক নামে ডাকেন। কি দারুণ একটা ধারণা, তাই না? এক ঈশ্বর, কিন্তু রূপ অনেক। পরে উপনিষদের যুগে এই ধারণাটা আরও গভীরে গেল। জন্ম নিল ব্রহ্মের ধারণা, মানে এমন এক সর্বজনীন ঐশ্বরিক শক্তি যা এই মহাবিশ্বের সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে, মানুষ থেকে প্রকৃতি সবকিছু। এই যে সময় রেখাটা আমরা দেখছি, এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এই চিন্তাধারাগুলো কিন্তু থেমে থাকেনি। হাজার হাজার বছর ধরে বৈদিক দর্শন বিকশিত হয়েছে, আর এই বিবর্তনই কিন্তু পরবর্তীকালে নতুন নতুন চিন্তার জন্ম দেওয়ার জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। আচ্ছা, বৈদিক ধারার কথা তো হলো, এবার চলুন দেখি প্রায় একই সময়ে, মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকে কিভাবে আরও দুটো নতুন এবং অত্যন্ত প্রভাবশালী পথের জন্ম হল, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। আর সবচেয়ে মজার ব্যাপার হল, এদের প্রতিষ্ঠাতাদের জীবনে একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। সিদ্ধার্থ গৌতম, যিনি পরে বুদ্ধ হয়েছিলেন, এবং বর্ধমান, যিনি মহাবীর নামে পরিচিত হন, দুজনেই ছিলেন রাজপুত্র। ভাবুন একবার, রাজপ্রাসাদের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তারা বেরিয়ে পড়েছিলেন শুধু মানুষের দুঃখের কারণ খুঁজতে। বুদ্ধের শিক্ষাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তিনি বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের যুদ্ধ জয়ের ওপর জোর দিয়েছিলেন। তার একটা বিখ্যাত উক্তি আছে, যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্যকে হারানোর চেয়ে নিজেকে জয় করা অনেক বড় বীরত্ব। কথাটা একবার ভেবে দেখুন। ঠিক একই রকম ভাবনা আমরা জৈন ধর্মেও দেখতে পাই। জিন শব্দটার মানেই হল বিজয়ী, কিন্তু এই বিজয় কোনো রাজ্য জয়ের বিজয় নয়। এটা হলো নিজের ভেতরের অজ্ঞানতা আর আসক্তিকে জয় করার কথা। তো জৈন ধর্মের মূল ভিত্তিটা দাঁড়িয়ে আছে কয়েকটা অসাধারণ নীতির ওপর, যেমন অহিংসা, মানে কোনো প্রাণীরই ক্ষতি না করা। তারপর অনেকান্তবাদ, অর্থাৎ এটা মেনে নেওয়া যে সত্যের অনেকগুলো দিক থাকতে পারে। আর অপরিগ্রহ, মানে কোনো জাগতিক জিনিসের প্রতি লোভ বা আসক্তি না রাখা। কিন্তু আমাদের এই যে বটগাছের গল্প, তার পুষ্টি কিন্তু শুধু এই বড় বড় পরিচিত ডালপালাগুলো থেকেই আসে না। এর আরও অনেক লুকোনো শিকড় আছে, যেমন লোকসংস্কৃতি আর আদিবাসী ঐতিহ্য। স্ক্রিনে একটা বিশাল সংখ্যা দেখা যাচ্ছে, তাই না? 104 মিলিয়ন। আচ্ছা, এই সংখ্যাটা কিসের হতে পারে, কোনো ধারণা? এটা হল 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে বসবাসকারী উপজাতি বা জনজাতিদের সংখ্যা। সংখ্যাটা এতটাই বড় যে অস্ট্রেলিয়া আর ইউনাইটেড কিংডমের মোট জনসংখ্যা যোগ করলেও এর থেকে কম হবে। এরাই হলেন ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বিশাল, জীবন্ত অংশ। এবং সমাজতত্ত্ববিদ অন্ড্রে বেটেল মতো বিশেষজ্ঞরা মনে করেন, হিন্দু ধর্মের বিবর্তনে আদিবাসী সংস্কৃতির একটা গভীর প্রভাব আছে। আর ব্যাপারটা কিন্তু একতরফা নয়। হাজার হাজার বছর ধরে একে অপরের দেবতা, লোককথা, রীতিনীতি গ্রহণ করে দুটো সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়েছে। তো এতগুলো আলাদা আলাদা শিকড় আর ডালপালা দেখার পর এবার আমরা ফিরে আসি সেই মূল কাণ্ডটার কাছে, মানে সেই সাধারণ ভিত্তি যা এই সব বিভিন্ন ধারাকে এক করে রেখেছে। এত যে পার্থক্য আমরা দেখলাম, তারপরেও কিন্তু এই সব ঐতিহ্যগুলো কয়েকটা মূল ধারণার সুতোয় বাঁধা। যেমন ধরুন, ধর্মের ধারণা, মানে সঠিক কর্তব্য।
কর্মফলের বিশ্বাস, মানে যেমন কাজ তেমন ফল, আর পুনর্জন্মের ধারণা। এমনকি প্রকৃতিকে পবিত্র মনে করার ভাবনাটাও প্রায় সবার মধ্যেই আছে। আর ঠিক এই কারণেই বটগাছের রূপকটা ভারতীয় সভ্যতার জন্য এত মানানসই। একটা বিশাল কাণ্ড যা সবাইকে ধরে রেখেছে, কিন্তু তার থেকে হাজারো ডালপালা বেরিয়েছে, আবার সেই ডালপালা থেকে নতুন শিকড় মাটিতে নামছে। একতার মধ্যেই যে বৈচিত্র্য, এটাই হলো এর আসল সৌন্দর্য। তাহলে শেষে একটা প্রশ্ন নিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করা যাক। এই যে বটগাছের মতো একটা মডেল, যেখানে একটা মূল কাণ্ড আর অনেক শিকড় মিলেমিশে এক হয়ে আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই প্রাচীন ধারণাটা আজকের এই বিভক্ত পৃথিবীতে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক হতে পারে?